বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 1 ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। এই চ্যাপ্টারটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা স্টুডেন্টদের জন্য বেসিক, একদম প্রথম সাবজেক্ট। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন তাদের হয়তো বেসিক ইলেকট্রিসিটি নামে একটি বই রয়েছে। তো আসলে এই চ্যাপ্টারটি সেই বইয়ের প্রথম থেকে টপিকস কভার করবে। তো দেখি এখানে কি কি জিনিস কভার করেছে। ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি, এটা আসলে খুবই প্রাইমারি একটি জিনিস, যে আমরা সবাই হয়তো এসএসসি লেভেলে ফ্রি ইলেকট্রন সম্বন্ধে আমরা পড়াশোনা করেছি। তো ফ্রি ইলেকট্রন যখন কোনো পদার্থের মধ্যে থাকে, তখন যদি সেই পদার্থ বা সেই ধাতুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট দিকে ট্রাভেল করে। তো এই ট্রাভেলের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি বলা হয় ড্রিফট ভেলোসিটি। ফিল্ড অ্যাপ্লাই করার পর ফ্রি ইলেকট্রনগুলি একটি অ্যালাইনমেন্টে সারিবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট দিকে তার পথ ভ্রমণ করে। এই ভেলোসিটিকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটি বের করার অনেক সূত্র আছে, এখানে এগুলো বর্ণনা করা আছে, আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য আমি এখানে আলোচনা করতেছি না। আইডিয়া অফ ইলেকট্রিক পটেনশিয়ালের যে আইডিয়া, এখানে একটি এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আসলে এখানে একটা ওয়াটার পাম্প চালু করার পর পাম্পের আউটলেট এবং আউটলেট দিয়ে পানি প্রেসার বের হচ্ছে এবং ইনলেট দিয়ে সে গ্রহণ করতেছে। এই ইনলেট এবং আউটলেটের মধ্যে যে একটা ডিফারেন্স, এটাই হলো একটা একটা এক্সাম্পল অফ পটেনশিয়াল ডিফারেন্স। যেমন বাম পাশে একটি ব্যাটারির, মানে একটি কেমিক্যাল এনার্জিকে কিভাবে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয় তার একটি চিত্র দেয়া আছে। এখানে একই জিনিস, এই দুটি মেটাল প্লেট, এখানে যে লিকুইড আছে, এই লিকুইডটা হলো ইলেকট্রোলাইট অর্থাৎ অ্যাসিডিক। তো এখানে রিয়েকশন হওয়ার পর কপার এবং জিঙ্ক প্লেটের মধ্যে একটি ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এবং ভোল্টেজ ডিফারেন্স তৈরি হওয়ার কারণে যখন এই প্লেট দুটিকে একটি ওয়্যার দিয়ে বা একটি কেবল দিয়ে বা একটি রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করা হয়, তখন তাদের মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, এবং কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এই দুই প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কমতে থাকে। তো আসলে এটাই হলো ভোল্টেজ ডিফারেন্স। তো আমরা দেখব রেজিস্ট্যান্স কি। এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট কি পরিমাণ প্রবাহিত হবে, কারেন্টকে যে বাধা, মানে সে যে একটা বাধার সম্মুখীন হয়, এই বাধাকে বলা হয় রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি একটি ব্যাটারি নিলাম, ব্যাটারির টার্মিনাল দুটো শর্ট করে দিলাম, তাহলে কতটুকু কারেন্ট যাবে, এবং একটি শর্ট না করে একটি মোটর অথবা একটি এলইডি লাইট সংযুক্ত করলাম, তখন কারেন্ট কি পরিমাণ যাবে। এই যে একটা পার্থক্যটা হলো ওই লোডের সে কি পরিমাণ বাধা প্রদান করতে পারতেছে, এই বাধাটাকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স সিম্বলগুলা দেখতে অনেকটা এরকম। আমরা যারা হাতে কাজ নিয়ে কাজ করেছি দেখি, তারা অবশ্যই দেখবো দেখতে কেমন। রেজিস্ট্যান্সের একক হলো ওহম। ওহম, কিলো ওহম, মেগা ওহম, এই টার্মগুলো আমরা ধীরে ধীরে জানবো এবং ব্যাপকভাবে ব্যবহার করব। রেজিস্ট্যান্স, লস অফ রেজিস্ট্যান্সের একটি আইন বা নিয়ম রয়েছে। অর্থাৎ যদি পদার্থটা একই রকম হয়, তাহলে নির্দিষ্ট ঘনবস্তু, মানে নির্দিষ্ট ঘনত্বে পদার্থটির রেজিস্ট্যান্স সবসময় একই থাকবে। এই যে একই থাকবে, যে এই একই থাকাটাকে বলা হয় রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিকে প্রকাশ করা হয় এল দ্বারা। তো
আর রেজিস্ট্যান্স সবসময় তার যে এরিয়া আছে, এরিয়া যত বৃদ্ধি পাবে, অর্থাৎ কন্ডাক্টিং যে পাথ, সে পাথের এরিয়া যত বৃদ্ধি পাবে রেজিস্ট্যান্স তত কমে যাবে। আর যখন একটা ম্যাটেরিয়াল যত লম্বা হবে, তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। কারণ হলো ইলেকট্রন এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে প্রবাহিত হতে অনেক বেশি সারফেস এরিয়া যদি পায়, তাহলে সে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হতে পারবে, তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে। যদি এরিয়া কমে যায়, তাহলে অল্প পরিমাণ কারেন্ট বা ইলেকট্রন এখান এই সারফেস মধ্য দিয়ে যেতে পারবে, তখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। অনুরূপভাবে যদি লেন্থ বেড়ে যায়, তাহলেও তাকে অনেক লম্বা সময় ধরে বা অনেক লম্বা পথ ট্রাভেল করতে হবে, তাই সে বাধাপ্রাপ্ত হবে এবং ইলেকট্রনের মান কমে যাবে, প্রবাহের মান কমে যাবে, তার ফলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। সেজন্য রেজিস্ট্যান্স আর এরিয়ার ব্যস্তানুপাতিক এবং তার লেন্থের সমানুপাতিক। দুটোকে একত্রিতভাবে লেখা যায় আর সমানুপাতিক এল বাই এ। আর এই রেজিস্ট্যান্স আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো পদার্থের ঘনত্ব, পদার্থের রেজিস্টিভিটি। এক একটা ম্যাটেরিয়াল এক এক ধরনের রেজিস্টিভিটি থাকে, সেজন্য আমরা এখানে নিয়ে এসেছি রো। এই রোটা হলো একক আয়তন বিশিষ্ট কোনো ম্যাটেরিয়ালের এক প্রান্ত থেকে, মানে একটি সারফেস থেকে অপর প্রান্তের সারফেস পর্যন্ত যে রেজিস্ট্যান্স, সেটা হলো রো। ধরে নেই এটি একটি কপারের কিউব। কপারের কিউব হওয়ার ফলে তার সব দিকের যে সবগুলো বাহুর, কিউবের সবগুলো বাহুর লেন্থ সমান 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 1 মিটার। তাহলে 1 মিটার প্রস্থ, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার হাইট বিশিষ্ট একটি কপারের কিউবের একটি সারফেস থেকে তার বিপরীত পাশের সারফেস পর্যন্ত যে রেজিস্ট্যান্স, এইখান থেকে এই প্লেট পর্যন্ত যদি রেজিস্ট্যান্স মাপা হয়, তাহলে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা হলো এই পদার্থটির একক ঘনমিটার এর রেজিস্ট্যান্স। এইটিকে বলা হয় রো। তো এখানে রোটি বসিয়ে নিয়েছি। এই রোটি ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে এবং এটা চেঞ্জ হবে। এখানে গাণিতিক ব্যাখ্যাগুলো দেয়া আছে। রেজিস্ট্যান্সের একক হলো ওহম, রেজিস্টিভিটির একক হলো ওহম সেন্টিমিটার। সাধারণত ওহম সেন্টিমিটারেই বা ওহম মিটারে প্রকাশ করা হয়। মানে এই মিটারটা হলো এই আর্মের, যেহেতু সব দিকেই মিটার, 1 2 3, মানে লেন্থ, উইডথ এবং হাইট, সেজন্য ওহম মিটারে প্রকাশ করা হয়েছে। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি আলোচনা করলাম না, আপনারা ট্রাই করতে পারেন। যদি কারো সমস্যা হয় সে বিষয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এতে একটি প্লেট দেখানো আছে। এই প্লেটের রেজিস্ট্যান্স বের করতে হবে অপোজিট এন্ডস, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত যদি আমি একটি সোর্সের সংযুক্ত করি, তাহলে এই প্রান্ত দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে এই প্রান্ত দিয়ে বের করে, অর্থাৎ এই পথটা সে ট্রাভেল করবে। তাহলে লেন্থ আমরা ধরে, লেন্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার, মিটারে নিয়ে চলে আসলাম। এটা সেন্টিমিটারের, মিটারকে মিটারে করার পর মিটার সিম্বলটা দেয় না, এখানে সিম্বলটা ঠিক করতে হবে। এরিয়া, এরিয়া হবে ইলেকট্রন এই পাশ দিয়ে প্রবাহিত হবে যেহেতু, তাহলে এটা এই এরিয়াটা হলো 6 ইন্টু থিকনেসটা দেওয়া আছে, থিকনেস হলো 0.014। তাহলে এই এরিয়াটা আমরা বের করলাম 6 ইন্টু 0.014 সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা পেয়ে গেলাম। লেন্থ তো আমাদের জানা আছে,
আমাদের রো দেয়া আছে। রো অর্থাৎ এই পদার্থটির এই যে ফেরিক্রোমিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয়, এই অ্যালয়টির রেজিস্টিভিটি রো এখানে দেয়া আছে। আমরা এই রো জানি, রো এর মান এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্যান্স কত? 9.1 10⁻³ ওহম, অর্থাৎ 9.1 মিলি ওহম। এখান থেকে এই পর্যন্ত এই দুই প্রান্তে 9.1 মিলি ওহম রেজিস্ট্যান্স আমরা পেয়েছি। আচ্ছা, এবার দেখি এই শীটটির অপোজিট সাইড, মানে এই শীটটি লম্বালম্বি দ্বারা করলে এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ থিকনেস বরাবর কতটুকু রেজিস্ট্যান্স সে শো করে। এখানে এর লেন্থ হলো ইলেকট্রন ট্রাভেল করবে থিকনেস বরাবর, তার লেন্থ সমান সমান 0.014 থিকনেস, তাই লেন্থ। আচ্ছা, এরিয়া হবে টোটাল যে এরিয়াটা, অর্থাৎ 15 আর 6, 15 আর 6 টোটাল সার্ফেস এরিয়া, যেটা হলো তার এরিয়াটা হবে 15 × 6, 9 × 10⁻³ মিটার স্কোয়ার। আর তো দেয়াই রয়েছে, তাহলে আর ইকুয়াল টু, রো দেওয়া রয়েছে, আর ইকুয়াল টু পেলাম 79.3 পাওয়ার ইন্টু 10⁻10 ওহম, অর্থাৎ অনেক অল্প রেজিস্ট্যান্স, নাই বললেই চলে। যেহেতু একই ম্যাটেরিয়াল, এটাও একই ম্যাটেরিয়াল, যেহেতু আমাদের ট্রাভেলিং ডিস্টেন্স কমে গিয়েছে, আমরা যেহেতু একটি আয়তকার ঘনবস্তু, আমরা যেহেতু তার ডাইমেনশন চেঞ্জ করে রেজিস্ট্যান্স নেওয়া শুরু করেছি, সেহেতু প্রত্যেক ডাইমেনশনে সে আলাদা আলাদা রেজিস্ট্যান্স প্রকাশ করবে। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। রেজিস্ট্যান্স শেষ, এখন কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি। আসলে রেজিস্ট্যান্স কথাটি কন্ডাক্টরের বেলায় বেশি ব্যবহৃত হয় না, যেহেতু অনেক অল্প মাত্রায় থাকে কন্ডাক্টেন্স, মানে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স খুব কম থাকে, তাই অন্য একটি টার্ম এখানে ব্যবহৃত হচ্ছে, এটা হলো কন্ডাক্টেন্স, অর্থাৎ এবং কন্ডাক্টিভিটি। কন্ডাক্টেন্স হলো রেজিস্ট্যান্সের সম্পূর্ণ উল্টা জিনিস, অর্থাৎ কোনো একটি ম্যাটেরিয়ালের মধ্যে বা পদার্থের মধ্যে দিয়ে কত সহজে কারেন্ট বা ইলেকট্রন প্রবাহিত হতে পারে, সেটাই হলো কন্ডাক্টেন্স। এবং কোনো একটি পদার্থের একক আয়তন বিশিষ্ট পদার্থের এক প্রান্ত হতে আরেক প্রান্তে কত সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে, সেটা হলো তার কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হলো রো এর বিপরীত, কন্ডাক্টেন্স হলো রেজিস্ট্যান্স আর এর বিপরীত। এখানে যে সমীকরণটা হবে, সেই সমীকরণটা হলো রেজিস্ট্যান্সের সমীকরণের সম্পূর্ণ বিপরীত। রেজিস্ট্যান্স প্রকাশ করা হয় আর দ্বারা, কন্ডাক্টেন্স প্রকাশ করা হয় জি দ্বারা। রো দুই জায়গায় সেম, লেন্থ এবং এরিয়াও সেম। দেখতে পাচ্ছি যে জি ইকুয়াল টু 1/ρ ইন্টু a/l, অর্থাৎ যত এরিয়া বৃদ্ধি পাবে তত কন্ডাক্টেন্স হ্রাস পাবে, যত কন্ডাক্টেন্স বৃদ্ধি পাবে, যত লেন্থ বৃদ্ধি পাবে তত তার কন্ডাক্টেন্স হ্রাস পাবে। এখানে a/l ইন্টু 1/ρ দেয়া রয়েছে। এই রোটা কিন্তু রেজিস্টিভিটি, আর 1/ρ সমান সমান কন্ডাক্টিভিটি। আসলে রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি একই জিনিস, শুধু 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত মান। 1/r ইকুয়াল টু জি। কন্ডাক্টিভিটির একক হলো সিমেন্স। সিমেন্স দ্বারা কন্ডাক্টিভিটির একক প্রকাশ করা হয়। আচ্ছা, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। মেটারিয়ালের রেজিস্ট্যান্সের উপর টেম্পারেচার একটা ভূমিকা রয়েছে। সাধারণত কন্ডাক্টরের উপর যখন টেম্পারেচার বৃদ্ধি পায় তখন তার রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তবে কিছু কিছু অ্যালয় রয়েছে বিভিন্ন পার্সেন্টেজে বৃদ্ধি পেতে পারে।
তবে সাধারণত ইলেকট্রোলাইটিস অথবা ইনসুলেটর যাদের মধ্যে স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন হয় না বা হলেও কম হয়, সেসব পদার্থের মধ্যে টেম্পারেচার বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। তো এই ধরনের পদার্থকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি পেলে তাদের রেজিস্ট্যান্স কমে যায়। আর কন্ডাক্টরের মধ্যে যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাদের রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই জন্য তাদেরকে বলা হয় পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই দেখেন লেখা আছে, মেটাল হ্যাভ এ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। অ্যালয় অ্যালয় বলতে বোঝানো হয় আসলে কয়েক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার একসাথে মিশিয়ে যেটা বানানো হয়, যেমন 60% কপার, 40% নিকেল, এটাকে বলা হয় ইউরেকা অ্যালয়। হুম এটা হাই রেজিস্ট্যান্স অ্যালয়, মানে অ্যালয়টার রেজিস্ট্যান্স অনেক বেশি। এই রেজিস্ট্যান্সের টেম্পারেচার বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্সও টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এইটা আমরা আরেকটা ইয়েতে আলোচনা করব।